দর্শক, সকালে বাংলাদেশে আমরা তারুণ্যের কথা বলি, বিভিন্ন খবরাখবর আমরা জানিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা অনলাইনে যুক্ত করছি তরুণ উদ্ভাবক ও গবেষক সাগর মজুমদার। সাগর, শুভ সকাল। শুভ সকাল সাগর। থ্যাংক ইউ শুভ সকাল। আমি যমুনা টিভি এবং আমার হোস্টদেরকে আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাকে এই সকালে ইনভিটেশনটি দেওয়ার জন্য এবং এত বড় একটি প্ল্যাটফর্মের সাথে আমাকে যুক্ত করে নেওয়ার জন্য থ্যাংক ইউ। সাগর, আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানিয়েই শুরু করছি। সাগর, আপনি উদ্ভাবক হিসেবে কাজ করছেন, তরুণ উদ্ভাবক হিসেবে। আপনি যে বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সেখানে তরুণ শিক্ষার্থীদের গবেষণা ক্ষেত্রে আগ্রহ বা বিষয়টিকে কিভাবে দেখছেন, বিস্তারিত জানাবেন। প্রথমে আমাদের বুঝতে হবে, আমরা যদি তরুণ শিক্ষার্থীদেরকে আগ্রহ বাড়াতে চাই রিসার্চের ক্ষেত্রে, আমাদের কিন্তু রিসার্চের একটা কালচার ডেভেলপ করতে হবে। তো আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টস গুলোকে কিন্তু রিসার্চ রিলেটেড ফ্রেমওয়ার্ক এবং কোর্স কারিকুলাম কিন্তু আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টস গুলো কিন্তু ইনিশিয়াল স্টেজ থেকে কিন্তু ইনবিল্ড করতে হবে। দেন আমরা আগ্রহ বাড়ানোর জন্য আরো কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের কিন্তু সেটা কম হোক বেশি হোক একটা স্পেসিফিক কিন্তু ফান্ড দরকার, রাইট? আমাদের কিন্তু ফান্ডটা প্রত্যেকটি ইউনিভার্সিটি হোক সেটা প্রাইভেট বা পাবলিক, কিন্তু তার নিজস্ব একটা ফান্ড কিন্তু রিসার্চের জন্য দিন শেষে বরাদ্দ থাকা উচিত। এবং সেটা আমরা কিন্তু প্লাস মাইনাস ভ্যারি করতে পারি ডিপেন্ডিং আমাদের হচ্ছে বছরে কয়টা বা কি টাইপের রিসার্চ হচ্ছে। অ্যান্ড দেন আমরা ইউনিভার্সিটি, দ্যাট মিনস একাডেমিয়ার সাথে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি হোক সেটা প্রাইভেট অর গভর্নমেন্ট অর এনি আদার ডিসিপ্লিনারি, আমরা কিন্তু একটা কোলাবোরেশন ক্রিয়েট করে বিভিন্ন রকম ট্রেনিশিপ এবং ইন্টার্নশিপ লঞ্চ করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে একজন স্টুডেন্ট যে রিসার্চ নিয়ে কাজ করছে সে কিন্তু তার স্কিলটাকে দেখতে পারবে, ইউটিলাইজ করে সে আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম গুলোকে কতটুকু সলভ করতে পারছে এবং এট দ্য সেম টাইম সে নিজের স্কিলটা কোথায় আছে কারেন্টলি এবং সে তার স্কিল দিয়ে কি কি প্রবলেম সলভ করছে সেটাও কিন্তু সে ইভালুয়েট করতে পারবে। সো এটাও একটা বোথ ওয়েজ ইভালুয়েশন এবং সেই রিসার্চ রিলেটেড কাজ করছে সেও তার স্কিলটাকে আরো ব্রাশ আপ করতে পারবে। এবং লাস্টলি আমি বলবো, আমরা কিন্তু কিছু কমিউনিটি হাব তৈরি করতে পারি ইউনিভার্সিটিতে, যাতে স্টুডেন্টরা তাদের রিসার্চ নিয়ে স্পেসিফিক কোন একটা জোনে বা একটি এরিনাতে গিয়ে তার রিসার্চ এবং ইনোভেশন নিয়ে কাজ করতে পারে এবং সেটা আপস্কিল করতে পারে। এবং বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বা কমিউনিটি গুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন লাইক মাইন্ডেড রিসার্চ স্টুডেন্টস একে অপরের সাথে যুক্ত হতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তারা কিন্তু সেম টাইপের উদ্ভাবন বা রিসার্চ গুলো নিয়ে কাজ করতে পারে এবং কমিউনিটিকে কিন্তু একটা বেটার আউটকাম সার্ভ করতে পারে দিন শেষে, রাইট? এবং আরো দেখা গেছে অনেকেই মনে করে থাকে রিসার্চ ক্যারিয়ার ইজ আ ডেড ক্যারিয়ার, স্পেসিফিক্যালি ইন বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি গুলো কিন্তু কিছু প্রোগ্রাম লঞ্চ করতে পারে যেটার মাধ্যমে রেগুলার ট্রেনিং এবং ওয়ার্কশপ চালু থাকবে এবং এই ট্রেনিং এন্ড ওয়ার্কশপের মধ্যে বিভিন্ন রকম নামি দামি রিসার্চার, এটা হতে পারে বাংলাদেশি বা দেশের বাইরে থেকে এসে, কিন্তু তরুণদেরকে আরো মোটিভেট করতে পারে এবং তাদের ডিফারেন্ট টেকনোলজি স্কিলস এবং আর্ট স্কিলস গুলোকে ব্রাশ আপ করতে পারবে, যাতে তারা তাদের স্কিলস গুলো যাতে ওয়ার্ল্ডের সাথে আপডেটেড থাকে এবং তারাও যাতে বুঝতে পারে আরো আজ থেকে 5 থেকে 10 বছর পর গিয়ে তারা যদি রিসার্চ ক্যারিয়ার পার্সু করে তারা তাদের নিজেদেরকে কোথায় নিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ সাগর। আপনার কাছে আরো একটু জানতে চাই যে গবেষণার যে বিষয়বস্তু নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে কি একাডেমিক সীমারেখায় একজন শিক্ষার্থীকে ফোকাসড হওয়া উচিত, নাকি সামাজিক যে সমস্যাগুলো আছে সেটা তার সমাধানে আরো বেশি প্রায়োগিক হওয়া উচিত? আমার মনে হয় এটা দুই দিক থেকেই করা উচিত। ফর এক্সাম্পল, আমরা যদি তরুণদেরকে সামাজিক সমস্যাগুলোতে যদি আমরা ইনভলভ করতে পারি, সেটা হতে পারে জ্বালানির ক্ষেত্র বা স্বাস্থ্য ক্ষেত্র। ফর এক্সাম্পল, আমরা কিন্তু বিভিন্ন রকমের উদ্ভাবন এবং রিসার্চ নিয়ে তরুণদেরকে ট্রেনিং প্রোভাইড করতে পারি। ফর এক্সাম্পল, লার্ন অ্যান্ড আর্ন। আমাদের কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যায় অনেক সোলার হোম সিস্টেম আছে যেটা কিন্তু এখন কিন্তু মানুষ বেনিফিট পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল ভোকেশনাল বা টেকনিক্যাল এডুকেশন ওদেরকে বা স্কিলটা দিয়ে কিন্তু আপস্কিল করতে পারি, যাতে তারা দিন শেষে এই স্কিলটা ব্যবহার করে তার কমিউনিটিকে সার্ভ করতে পারছে, at the same time আর্ন করতে পারছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু সামাজিক যেই
ইস্যুস গুলো আছে আমরা যদি সলভ করতে চাই টেকনোলজি এবং রিসার্চ ইউজ করে, আমরা কিন্তু আমাদের লোকাল কমিউনিটির যে ইউথ আছে তাদেরকে কিন্তু আপস্কিল করতে পারি বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে। সেটা দিয়ে কি হবে, ফর এক্সাম্পল আমরা কিন্তু বিভিন্ন টেকনোলজি লোকালাইজ করতে পারবো। সেটা একটা স্মার্ট মিটার অর হতে পারে স্মার্ট স্টেথোস্কোপ অর ডিজিটাল টুলকি, যার মাধ্যমে কিন্তু আমরা টেকনোলজি গুলো আমরা দেশেই আমরা নিয়ে কাজ করতে পারবো এবং একই টেকনোলজি আমরা কিন্তু ইউজ করে গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা কিন্তু সলভ করে আমরা ফরেন রেভিনিউ আর্ন করতে পারছি। আর আমাদের টেকনোলজিক্যাল যে ইম্পোর্টেড ডিপেন্ডেন্সিটা এটাও কিন্তু আমরা কিন্তু কমে আসছে। এবং লাস্টলি আমাদের দেখা যায় আমরা কিন্তু তরুণদেরকে ইউটিলাইজ করে বিভিন্ন রকমের ক্যাম্পেইন এবং ডেটা ড্রিভেন প্রোগ্রামস গুলো কিন্তু সার্ভে করতে পারি, বিকজ আজকাল ডেটা মানেই কিন্তু সব। সো যদি আমরা প্রপার ডেটা গুলো নিয়ে আসতে পারি বিভিন্ন হাউস হোল্ড থেকে, বিভিন্ন রুট লেভেল থেকে, তাহলে কিন্তু আমরা ডেটা গুলো লেভারেজ করে বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে পারি। আমরা স্ট্র্যাটেজি অফ ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারবো যেগুলো কিন্তু বিভিন্ন রকম সামাজিক প্রবলেম গুলো আমাদের কমিউনিটিতে সলভ করবে উইথাউট ইম্পোর্টিং অর উইথাউট দি সুপারভিশন অফ এক্সটার্নাল। তো সেই ক্ষেত্রে কিন্তু তরুণরা একটা বড় গুরুত্বপূর্ণ একটি ভূমিকা এখানে কিন্তু প্লে করতে পারে। সাগর, আপনি জানাচ্ছিলেন শুরুতেই ফান্ডিং এর বিষয়টি, সেটি বেশ গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, যে বরাদ্দের যে বিষয়টি গবেষণা ক্ষেত্রে কাজে লাগানোর জন্য, সেটি আমাদের দেশের ঠিক কালচারটি কতটুকু বদলেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো কিছুটা বরাদ্দ অবশ্যই রাখেন, সেক্ষেত্রে বরাদ্দটি আরো কিভাবে বাড়ানো যেতে পারে বা সরকারকে কিভাবে আরো বেশি কনভিন্স করা যেতে পারে যে এটি গবেষণা খাতে যে একটি খরচের বদলে এটি যে একটি ইনভেস্টমেন্ট হতে পারে, সেটি কনভিন্স করার জন্য শিক্ষকরা বা সংশ্লিষ্টরা আরো কিভাবে এগিয়ে আসতে পারে? ধন্যবাদ করার জন্য। প্রথমত আমাদের ফান্ডিং এর যে ইস্যুটি আছে সেটি হলো বিউরোক্রেটিক পলিসি রিলেটেড যে আমাদের ব্যারিয়ার্স গুলো আমরা একটা স্টুডেন্ট হিসাবে বা রিসার্চার বা যে রিসার্চ ফিল্ডে স্টেপ ইন করবে সে যদি ফেস করে থাকে। সো আমাদের কিন্তু এই জায়গাটাতে আমাদের যে পলিসি মেকাররা আছে, পলিসি মেকারদের কিন্তু যে ব্যুরোক্রেটিক যে আমাদের ওয়ে ফরওয়ার্ড গুলো আছে এগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে, যাতে একটি সিম্পল অ্যাপ্লিকেশন বা একটা সিম্পল ফান্ডিং এর জন্য যাতে একটা স্টুডেন্ট বা রিসার্চারকে 15 থেকে 20টা ধাপ না বের হয়ে সিম্পলি সেটা 2 থেকে 4টা ধাপে যাতে করা যেতে পারে। সো এই জায়গাটাতে আমাদের কিন্তু ফার্স্ট ফোকাসটা দিতে হবে, যাতে আমরা এই ডকুমেন্ট যে বটল নেক্স আছে এই বটল নেক্স গুলোকে আমরা প্রসেস গুলোকে আরো আমরা যাতে সিম্পলিফাই করে ফেলতে পারি। এখানে সরকার এবং একাডেমিয়া যৌথভাবে কাজ করে পলিসি গুলোকে আরো স্ট্রিমলাইন করতে হবে। সেকেন্ড, ফান্ডিং এর যে বিষয়টি আমরা কিন্তু ডেটা যদি দেখি আমরা দেখবো লাস্ট 10 বছরে প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু ফান্ডিং এর বরাদ্দ যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু বেড়েই চলেছে ক্রমাগত এবং রিসার্চের মানও কিন্তু বাড়ছে। বাট এট দ্য সেম টাইম সরকারি যে বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু রিসার্চের ফান্ডিংটা তেমনটা অ্যালোকেটেড নেই। সেই ক্ষেত্রে আমি বলবো একটি কনভারসেশন এবং পলিসি ডায়ালগে আমাদের একাডেমিয়া ইন্ডাস্ট্রি ক্লস প্ল্যাটফর্ম যাতে এটা একটি আলাপের মাধ্যমে সলভ করা যায়। এবং ফান্ডিং ছাড়া কিন্তু কখনো রিসার্চ করা কিন্তু পসিবল না। আমাদের রিসার্চের জন্য আমাদের রিসোর্স থাকতে পারে, আমাদের কালচার থাকতে পারে, স্ট্রাকচার থাকতে পারে, বাট when it comes to research ফান্ডিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই জায়গাটাতে কিন্তু সরকারকে ফোকাস দিতে হবে যাতে প্রাইভেটের পাশাপাশি আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে এই জায়গাতে রাইট ইনফ্রাস্ট্রাকচার এবং রাইট ফান্ডিং যাতে আমরা ইনজেক্ট করতে পারি। অনেক ধন্যবাদ সাগর আপনাকে। সকালবেলার এই সময়টায় যে শিক্ষার্থীরা আপনাকে শুনেছেন, আশা করি তাদের মধ্যে গবেষণা নিয়ে আগ্রহটাও বেড়েছে এবং অনেক কিছু তারা জানতেও পেরেছেন।